ভারতের লোকজন বাংলাদেশে চাকরি করে, ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে এখানে কাজ করতে আসছে। তাদের ব্যাপারটাকে আপনারা কি এরকম এই সরকারে আসার পরে তাদের একটা অডিট পেয়েছেন যে তাদের কত অংশ আসলে নামে কাজ করছে, কত অংশ বেনামে কাজ করছে, তারা টাকা কিভাবে পাঠাচ্ছেন বা তারা কিভাবে টাকা রোজগার করছেন বা কিভাবে চাকরি করছেন, সেই ব্যাপারটা কি একটু দেখা সম্ভব হয়েছে? দেখুন, এটা নিয়ে কিন্তু আমরা এখনো ক্যাম্পেইন যেটা চালানো সেরকম কোনো কিছু আমরা করিনি। তবে আমরা সবসময় জানি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক, আমি কিন্তু সংখ্যাটা বলতে পারবো না, হুম, আমার মনে হয় কেউই এক্সাক্ট সংখ্যাটা বলতে পারবে না। হুম, উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় এখানে চাকরি করেন এবং তাদের বেশ একটা অংশ কিন্তু আসলে ঠিক প্রপার এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে অনুমতি নিয়ে এখানে চাকরি করছেন না। কারণ আমি জানি যে এক দুজনের কথা, মানে অন্যান্য দেশে এক দুজনের কথা জানি যে অনেক ফর্মালিটি আছে, সেগুলি করে তারা চাকরি করছেন। অনেকেই ট্যুরিস্ট ভিসা এসে তারপরে যেভাবেই হোক আগে পিছিয়ে করে কাজ করতেন। আর টাকা নিয়ে যাওয়া তো আপনি জানেন যে কোনো সমস্ত পৃথিবীতে এটা কোনো সমস্যা না, হুন্ডি আছে সমস্ত পৃথিবীতেই। হুন্ডির মাধ্যমে তারা টাকা নিয়ে যেতে পারেন, এটা কোনো তেমন কোনো ব্যাপার না। এটা ঘটছে। আহ, তবে আমরা অবশ্যই নীতিগতভাবে আমরা চাই যে ঠিক আছে, যেখানে আমাদের তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ আছে এবং আমাদের মার্কেটে যদি ডিমান্ড থেকে থাকে, ওয়ার্ক মার্কেটে, জব মার্কেটে, তাহলে সেটা যদি তারা আসেন সেটা নিয়মের ভিতর দিয়ে আসতে হবে এবং ওয়ার্ক পারমিট, প্রপার ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হবে। এটা নিয়ে এখনো কোনো ক্যাম্পেইন কিন্তু আমরা শুরু করিনি, তবে এ ধরনের একটা কথা প্রচলিত আছে। আপনারা কি এখনো পরীক্ষা করে মানে দেখছেন না, বা এটা নিয়ে আসলে কোনো মানে আপনি যেটাকে ক্যাম্পেইন বলতেছেন, এটা কোনো একটা টেস্ট আমার দেখতেছে যে ভারতীয় কতজন এখানে কাজ করছেন বা কেন কাজ করছেন বা তারা বাড়তি সুবিধা নেওয়ার জন্য? কারণ কেউ কেউ বলেছেন যে গত সরকারের সময় ভারতীয় লোকজনকে অবাধে এই কাজ করার সুযোগ দেওয়া হয়েছে, কেউ কেউ বলেছেন যে ভারতীয় লোকজন থাকলে তাদের বিভিন্ন জায়গায় অনুমতি পেতে সুবিধা হয়েছে। আপনাদের প্রায়োরিটিতে কি যারা এখানে চাকরি করছেন তারা, মানে ভারতীয় যারা চাকরি করছেন তাদের ওয়ার্ক পারমিট পরীক্ষা করা, তাদের অন্য বিষয়গুলি পরীক্ষা করা, টাকার পাওয়া, কত টাকা তারা এখানে খরচ করছেন, সেইগুলি কি মানে এই মুহূর্তে? এ সম্বন্ধে সঠিক এবং খুব আহ, বিস্তারিত তথ্য আমার কাছে নেই। তবে আমি নীতিগতভাবে বলতে পারি যে আহ, যারা কাজ করছেন তারা যদি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে থাকেন তাহলে সেটা তো অবশ্যই তারা লিগালি করছেন। যদি ওয়ার্ক পারমিট ছাড়া করে থাকেন তাহলে যে কোনো সময় তো তাদের বিরুদ্ধে মানে কি তাদের এমপ্লয়মেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এটা ভারতের আইনেও আছে, আমাদের আইনেও আছে। অ্যাম্বাসেডর হোসেন, সরি মানে অ্যাডভাইজার হোসেন, আপনি কি এইটা দেখতেছেন যে ভারত বাংলাদেশের বিপক্ষে বলছে যে তারা চিকিৎসার জন্য ভিসা দিবে না, ভিসা একরকম বন্ধ রেখেছে, বাংলাদেশ থেকে কাজ করতে রোমানিয়া যাবে যেহেতু বাংলাদেশে এমবেসি নাই, ওদের এখানে এমবেসি আছে, সেটার জন্য তারা ভিসা দিচ্ছে না। আমাদের এখানে তারা কাজ করতেছে বা কাজ করতেছে না, কি প্রয়োজনে কাজ করতেছে, সেইটা কি আমাদের এই মুহূর্তেই দেখা উচিত না? বাংলাদেশে এতজন মানে কি বলে জানি শিক্ষিত বেকার আছে, আমরা এই নির্বাচনের আগে বা এই 5 আগস্টের আগে এটা আমরা অসংখ্যবার শুনেছি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা এটাও শুনেছি যে ভারত যে রেমিটেন্স ভারতে নিয়ে আসে তার মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে নেয়। এইটা দেখুন, আপনি সর্বশেষ যে তথ্যটা দিলেন এটা কিন্তু ভারতীয় পত্রপত্রিকাতে আমি দেখেছি, আমি বাংলাদেশের কোনো পত্রিকায় দেখিনি। ভারতীয় পত্রপত্রিকাতে বা তাদের স্ট্যাটিস্টিক্সে দেখেছি যে আহ, বেশ বড় একটা অঙ্ক এখান থেকে রেমিটেন্স হিসেবে যায় এবং সেটা সম্ভবত ওয়ার্ল্ড ওয়াইড ভারতে যা রেমিটেন্স আছে তার 4th বা 5th পজিশনে। তার মানে এটা তো অফিসিয়ালি হতে যাচ্ছে, কারণ আনঅফিসিয়ালি ফিগারটা ওখানে আসে কিনা আমি জানি না। যাই হোক, আপনার সরকার আসার পরে এটা পরীক্ষা করে দেখবেন না বা দেখার পরিকল্পনা? এটা এটা যারা দেখার কথা তারা নিশ্চয়ই দেখছেন, তাদের আরো অনেক কাজ আছে সেগুলিও তারা করছেন। পাশাপাশি আপনি জানেন যে অর্থনীতির অবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় আছে এবং সেটা সামাল দেওয়ার জন্য আমরা অত্যন্ত যোগ্য দুজন মানুষকে পেয়েছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আপনার ফাইন্যান্স অ্যাডভাইজার। তারা এগুলি সবই সামাল দেওয়ার চেষ্টা করছেন। আমি আমার তরফ থেকে এটা নিয়ে কোনো কথা বলি না, কারণ কারণ প্রত্যেকেরই তো প্রায়োরিটিজ আছে। এখন যে ব্যাপারটা, এটা প্রায়োরিটিতে উপরের দিকে থাকা উচিত কিনা? একদিকে আমাদের বেকার সমস্যা আছে, অন্যদিকে আমাদের রেমিটেন্স যদি অকারণে শুধুমাত্র আরেকটা সরকার আরেকটা দলকে তুষ্ট করার জন্য যদি কিছু ভারতীয় এখানে চাকরি করতে থাকতো, তাদের মধ্যে যদি কেউ বেনামে কাজ করতো, তাদের মধ্যে কেউ যদি এইখান থেকে মূল্যবান আমাদের আপনি এটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার। আপনি সবসময় বলেছেন যে আমাদের মধ্যপ্রাচ্যের লোকজন এত কষ্ট করে এখানে টাকা পাঠায়, আমরা যেন তেনভাবে সেই টাকাটার তো একটা করতে পারি না। এটা প্রায়োরিটিতে থাকা কি উচিত না? আমি সেটাই শুধু জানতে চাইছি। না, অবশ্যই অবশ্যই প্রায়োরিটিতে থাকা উচিত এবং আমার বিশ্বাস যে যারা এই নিয়ে যারা কর্তৃপক্ষ তারা এই ব্যাপারে তথ্য সংগ্রহ করছেন
এবং এ ব্যাপারে অবশ্যই স্বাভাবিক ব্যবস্থা নিলেই তো কোনো সমস্যা নেই। মানে যারা আইনসঙ্গত ভাবে থাকছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমার কাছে যে কেন এটা একটু ফানি লাগতেছে, সরি ফানি না, ফানি ইজ স্ট্রং ওয়ার্ড, আমার কাছে এটা কিরকম লাগতেছে, আমরা ইন্ডিয়ার সাথে এত কথা বলতেছি, এত জায়গা দিতেছি, যেই জায়গা থেকে ওরা আমাদেরকে টাকা নিয়ে যাচ্ছে, বা যদি এটা অকারণে নিয়ে যায় থাকে, এটা তো পরীক্ষা করার প্রায়োরিটিতে উপরে থাকার কথা, এইটা প্রায়োরিটিতে পেছনে কেন? মানে আমি কিন্তু একই প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশের ফিনান্স অ্যাডভাইজারকেও করতে চেয়েছি, করেছি, মানে আমি ঠিক জবাবটা পাই নাই। কেন এটাতে দেরি হচ্ছে এটা আমি ঠিক জানি না। ভারতের সাথে পরিবর্তন হয়েছে সম্পর্কের, এবং সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে কাঙ্ক্ষিতও ছিল, কিন্তু আমরা ভারতের সাথে যেটা পরিবর্তন হয়েছে এইটা দেখানোর জন্য অনেক ক্ষেত্রে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি কিনা। কারণ কোনো কোনো বিশ্লেষক বলছেন করাচির সাথে জাহাজ যোগাযোগ পুনরুত্থাপনকে প্রায়োরিটি দিয়ে যে আবার মানে বা পাকিস্তানের সাথে সেটা করা হচ্ছে, সেটা যত না বাণিজ্যিক সিদ্ধান্ত তার চেয়ে অনেক বেশি পলিটিক্যাল সিদ্ধান্ত বা কূটনৈতিক সিদ্ধান্ত ভারতকে দেখানোর জন্য। কিন্তু যা হইলে আমাদের আসলে অনেক লাভ হইতো, যে ধরা যাক চীনের সাথে আমাদের নতুন কোনো সম্পর্কের দুয়ার খুলতেছে কিনা, সেই ব্যাপারে এই সরকারের যতটা আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ ভারতকে দেখানো, দেখো তোমরা যা পছন্দ করতেছিলে না বা যা করতে দিচ্ছিলে না তা আমরা করতেছি, অনেকে বলতেছেন। এই ব্যাপারটা নিয়ে যদি একটু মন্তব্য করতেন। আমি তা মনে করি না, আসলে একটি অকেশন ছিল যে আমাদের তো আসলে বিশেষ করে আপনিই বলছেন যে ওই ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃবৃন্দ তো বলছেন যে তারা সব পথের হাট বন্ধ করে দেবেন, কোনো পেঁয়াজ আসতে দেবেন না, আলু আসতে দেবেন না। দেখুন, পেঁয়াজ এবং আলু না আসলে বাংলাদেশের শুধু লস আর ভারতের কোনো লস নেই, এটা চিন্তা করাটা কিন্তু নিতান্ত নির্বুদ্ধিতা। বাংলাদেশে যেমন ভারতের সামগ্রী প্রয়োজন আছে, ভারতের জন্য বাংলাদেশের এই বাজার প্রয়োজন আছে। কারণ যেসব সামগ্রী আমরা আমদানি করি সেটা তারা লাভজনকভাবে অন্য কোথাও রপ্তানি করতে পারবে। কাজে এটা আমি যেটা বলছিলাম যে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কিন্তু আমরা সম্পর্ক ভালো রাখতে চাই। ঠিক আছে, ওনারা বন্ধ করে দিন, ভিসা দেওয়া হচ্ছে না, লোকজন চিকিৎসার জন্য যেতে পারছে না। আমাদের এখানে বড় বড় হসপিটালগুলিতে এখন সব সিট ভর্তি আছে, কোনো সমস্যা হচ্ছে না, চিকিৎসা কিন্তু মানুষ ঠিকই পাচ্ছে। যাদের আর্থিক সামর্থ্য একটু বেশি তারা হয়তো ব্যাংকক চলে যাচ্ছে, অনেকে কেউ সিঙ্গাপুর চলে যাচ্ছে, কারো জন্য কোনো কিছু কিন্তু আটকে থাকে না। সবচেয়ে হাস্যকর হচ্ছে যে আপনার আগরতলাতে মনে এই ধরনের কথাবার্তা হচ্ছে। আগরতলা ত্রিপুরার অর্থনীতি বা কতটুকু, সেখানে আমাদের প্রয়োজনীয় বা কতটুকু, তারা আমাদের কতটুকু, আমাদের বিশাল অর্থনীতির জন্য তারা কতটুকু বা দিতে পারে, তারা বরং সেমাই ল্যান্ডলক হয়ে বসে থাকবে। 1000 মাইল ঘুরে তাদের মালামাল বিক্রি বা ক্রয় করতে হবে। তাদের নিজেদের স্বার্থে আমাদের সাথে ভালো সম্পর্ক রাখা প্রয়োজন। যদি তারা সেটা মনে করে যে সেটা করবে না এবং না করাতেই তাদের স্বার্থ আছে, ঠিক আছে, আমরা সেটা খুব সহজেই সামাল দিতে পারবো, এটা এমন কিছু পরিষ্কার। সোমবার ঢাকায় বিদেশি মিশনগুলির আমন্ত্রণ জানায় এক কূটনীতিক ব্রিফিং করতে হয়েছে আপনাকে। আপনাদের জন্য আপনি কি বিবেচনা করেন, এটা একটা কঠিন সময়, এটা কি তারই প্রতিফলন? অন্তর্বর্তী সরকার 4 মাস পরও একটা পরিস্থিতি এরকম, এর দায় কার? এবং বিদেশি কূটনীতিবিদরাও বলেছেন যে সংখ্যালঘুরা ভালো নেই, এরকম পরিস্থিতি তারা শুনছেন। আপনারা এটাতে মানে এটা কি বলবেন, এটা কোন জায়গায় একটু ঘাটতি থেকে যাচ্ছে বাংলাদেশে? বা আপনি বলছেন যে সংখ্যালঘুদের জন্য এরকম পরিস্থিতি সৃষ্টি হয় নাই, এটা কেন হচ্ছে? দেখুন, আমি প্রথমে বলেছি যে শুরুতে কিছু সমস্যা ছিল, আমি কিন্তু অস্বীকার করছি না সেটা, কিন্তু সেটাকে সামাল দেওয়া হয়েছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, গত 2 সপ্তাহের মধ্যে পরিকল্পিতভাবে এটাকে উস্কে দেওয়া হয়েছে আবার, এবং পাশাপাশি দুঃখজনকভাবে এমনকি ভারতীয় অফিসিয়াল ডমও এটা নিয়ে কথা বলেছে, মিডিয়াতে তো এটা নিয়ে তোলপাড় চলছে। আর যে সংগঠনগুলো, আমি যেটা বলছি, যে সংগঠনগুলো, ভারতীয় যে সংগঠনগুলো, হিন্দুত্ববাদী সংগঠনগুলো জড়িত, তাদের কিন্তু বিশ্বব্যাপী তাদের রিচ আছে। সেখানে তারা গত 2 সপ্তাহে কিন্তু একটা নতুন করে আবার হাওয়া তুলতে পেরেছে। অথচ ঘটনাটা কিছুই না, কেউ নিহত হয়নি, একজন নিহত হয়েছে, সে একজন মুসলিম আইনজীবী, এবং একজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। এটা নিয়ে এত বড় তোলপাড় সমস্ত পৃথিবীতে হওয়ার কোনো কারণ নেই যদি ডেলিবারেটলি করা না হয়। এটা ডেলিবারেটলি এটাকে মানে একটা ভেটাহুতি দেওয়া হয়েছে এবং সমস্ত পৃথিবীতে এটা নিয়ে ক্যাম্পেইন চালু করা হয়েছে, যেটার কথা আমি বলছিলাম। এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এমন নয় যে আমরা এ ব্যাপারে নতুন করে কিছু মানে আমরা পুরনো যে সমস্যাগুলি ছিল সেটাকে আমরা সামাল দিতে পারিনি। যেহেতু নতুন করে এই 2 সপ্তাহে একটা ক্যাম্পেইন চলছে চারদিকে, যাতে কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়, এই জন্য আমি সব রাষ্ট্রদূতকে ডেকে আমাদের পরিস্থিতিটা, আমাদের অবস্থানটা ব্যাখ্যা করেছি, যাতে করে তারা শুধু বিরুদ্ধ মতগুলি শুধু শুনবেন। যারা আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে তাদেরগুলি তো তাদের কানে আসছেই, কাজে সেটার প্রেক্ষিতে আমাদের যে অবস্থানটা কি এবং প্রকৃত অবস্থা কি, আমি তাদেরকে লাস্ট টাইমে বলেছি আপনারা সারা দেশে ভ্রমণ করুন,
ভ্রমণ করুন, আপনারা খোঁজ দিন, আপনারা দেখুন যে কি পরিস্থিতি আছে, কোথায় কি সমস্যা আছে, দেখে তারপরে আপনারা নিজেদের সিদ্ধান্ত নিন। আমি তাদেরকে আহ্বানও জানিয়েছি। ওকে, কিন্তু একটা বিষয় যেন তো দিচ্ছেন, আপনি নিশ্চয়ই ব্যাপারটা খেয়াল করছেন যে আওয়ামী লীগ সরকার পতনের পর মানে সেই আগস্ট মাসে, মানে আপনারা মাত্র সরকারে আসছেন, সেই আগস্ট মাসে ঢাকা এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আমরা দেখছি যে হিন্দু জনগোষ্ঠী বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ এগুলি করছে। তখন কিন্তু সরকার দেশের প্রতিবাদকারীদের বাধা দেয় নাই, মানে বিদেশের কর্মসূচিগুলি নিয়েও কিন্তু কিছু বলা হয় নাই। কিন্তু এখন বিষয়টা নিয়ে আপনারা একটু এক্সট্রা উদ্বিগ্ন, সেইটা কেন? এবং আপনি যে উস্কানির কথা বলতেছেন যে পরিকল্পিতভাবে উস্কে দেওয়া হচ্ছে, সে পরিকল্পিতভাবে উস্কানিটা দিচ্ছে কারা? মানে আপনি কাদেরকে আসলে বলবেন? দেখুন, প্রথমে যে অবস্থাটা ছিল সেটা নিয়ে আমরা কোনো কিছু বলিনি, এই কারণে যে আসলে দুই একটা ঘটনা যে ঘটনা তা তো না, আমি সেটা প্রথমে স্বীকার করে নিয়েছি। কিন্তু সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি এবং চূড়ান্ত বিচারে দেখা গেছে আসলে এটাতে কোনো ধর্মীয় ওভারটোন ছিল না, পুরোপুরি ছিল রাজনীতি। যাই হোক, সেটা যখন একটা স্তিমিত হয়ে আসছে এবং এক ধরনের একটা স্থিতাবস্থা, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, তখন কিন্তু হঠাৎ করে একটা ওই যে পতাকা লটকানো এবং তারপরে বিক্ষোভ অ্যারেস্ট করা, এটার কোনো অর্থ ছিল না সার্বিক পরিস্থিতির বিচারে। এটা আমি এই কারণেই বলছি যে একেবারে পরিকল্পিতভাবে এটাকে আবার নতুন করে উজ্জীবিত করার চেষ্টা করা হয়েছে। এবং আমি এর আগেও বলেছি, সেটা হলো যে তাদের সমস্ত পৃথিবীতে রিচ আছে, কারণ এই সংগঠনগুলো যথেষ্ট অর্থশালী, তারা বিভিন্ন দেশে তারা তাদের এই প্রোপাগান্ডা চালাতে পারছে, যেই কারণে এই পরিবেশটা সৃষ্টি হয়েছে। এবং আমাদেরকে এটাকে কাউন্টার করার জন্য আমার ডাকতে হয়েছে রাষ্ট্রদূতদেরকে, না হলে এটা তো এর আগে তো এটা প্রয়োজন ছিল না, এই জন্য আমরা করিনি। আমি একটু খোলাখুলি জানতে চাই যে এই বিষয়ে যে ধরেন আমরা যে প্রতিষ্ঠানটার কথা বলছি আন্তর্জাতিকভাবে যাদের একটু উপস্থিতি রয়েছে, ইসকন, তো ইসকন তো জুলাই মাসেই চিন্ময় কৃষ্ণ কে মানে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছিল। কিন্তু ব্যাপারটার সাথে ইসকনের সাথে চিন্ময়, পতাকা অবমাননা, গ্রেপ্তার, এগুলি কি খুব দরকার ছিল? মানে কেউ কেউ বলছেন যে এটি আসলে মানে মানে এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে তারা আলোচনা বদলে মামলা গ্রেপ্তারে সরকার কেন গেল, সেইটাও একটা প্রশ্ন। আপনার কাছে কি মনে হয়, আপনি যদি একটু ছোট করে বলতেন? আমি যেটা খুব ছোট করে বলি সেটা হলো যে আসলে যে পরিস্থিতি ছিল এবং যেভাবে প্রভোগ করা হয়েছিল, তাকে তো অ্যারেস্ট না করে উপায় ছিল না, কারণ আইন অনুযায়ী তাকে অ্যারেস্ট করতে হয়। মামলা হয়েছে, অ্যারেস্ট করেছে, বেল দেয় নাই, সেটা হলো জুডিশিয়ারির ব্যাপার। এবং তারপরে তো আরো উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ ছিল, তা না করে তারা কিন্তু সেখানে ভায়োলেন্স করেছে চিন্ময়ের যারা সহযোগী সহকারী আছে। তো আমিও শুনেছি বা পত্রিকাতে পড়েছি যে চিন্ময়কে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। তাহলে ইসকন সেটা এখন স্পষ্ট করে জোরে বলুক, ভারত থেকে সেটা বলা হোক যে প্রেস কনফারেন্স করে বলেছে ইসকন পরদিনই যে আমাদের সাথে চিন্ময় কৃষ্ণ কোনো